हाय बंधुरा वेलकम टू आवर यूट्यूब चैनल। पश्चिमबंग पुलिसेर कन्स्टेबलेर परीक्षा आसन्न। এই পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশেষ ক্লাসে যে টপিক ডিসকাস করব সেটা কোনো নতুন টপিক নয়, জাস্ট আগের ক্লাস যে নিলাম তারপর থেকে ডিসকাস করে শুরু করব। আগের ক্লাসে কী নিয়েছিলাম, যেটা 2019 সালে কনস্টেবলের পরীক্ষায় যে প্রশ্ন এসেছিল তার মধ্যে অঙ্ক থেকে সমস্ত প্রশ্ন ডিসকাস শুরু করেছিলাম। কিছুটা অংশ বা কয়েকটা অঙ্ক বাকি থেকে গেছে, সেটা আমরা আজকে প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই ক্লাসে ডিসকাস করে নেব। তোমরা প্রত্যেকে আমার সঙ্গে জুড়ে থাকো, তাহলে এই ক্লাসটা করা হয়ে গেলে 2019 কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরের ক্লাসে আমি শুরু করব 2017 অঙ্ক নিয়ে সমাধান। এইভাবে যে আর 14 দিন বাকি, এই 14 দিনের মধ্যে ম্যাথ, রিজনিং, জিকে সহ প্রিভিয়াস ইয়ার্স কিন্তু আমি সম্পূর্ণভাবে কমপ্লিট করব। ওকে, তাহলে দেরি না করে আজকের ক্লাস কিন্তু শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন নিয়ে চলে এসেছি। তোমরা স্ক্রিনে প্রত্যেকেই দেখতে পাচ্ছ সিম্পলিফিকেশনের থেকে বা পার্সেন্টেজের অ্যাপ্লিকেশন বিশেষ এই প্রশ্নটা দেখো সলভ করতে পারা যায় কিনা, অপশনও দেওয়া আছে, প্রত্যেকে দেখা যাক পারো কিনা। সহজ প্রশ্ন, দেখো কি বলেছে। বলেছে √2x, রুটের ভিতরে 2x এর 5% ইজ ইকুয়াল টু 0.01 হলে x এর মান কত? এটাই বলেছে, অপশন দেওয়া আছে 0.02, 0.03, 0.05, 0.01। দেখা যাক। সহজ প্রবলেম, তোমরা সলভ করে অ্যান্সার করার চেষ্টা করো, খুব তাড়াতাড়ি কিন্তু করতে হবে। দেখো এটা যেমন আছে পড়ে থাক, রুটের ভিতরে 2x এর মানে আমরা কি জানি গুণিত 5% মানে 5/100, 0.01 মানে 1/100 লিখতে পারি, 100 ক্যান্সেল আউট। তাহলে দেখো কি বলতে পারি, রুট ওভারের ভিতরে 2x ইজ ইকুয়াল টু 1/5 বলা যায় কি যায় না? যদি বলতে পারি আমি উভয় পক্ষকে বর্গ করতে পারি, পারি কিনা? তো বর্গ করলে কি হবে, 2x হয়ে গেল, উঠে গেল, আর এখানে কত হচ্ছে 1/25, হ্যাঁ কিনা? তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 1/, এটা নাকি নামলে 1/500, 1/50, হ্যাঁ কিনা? তাহলে আমার যে উত্তরগুলো দেওয়া আছে অপশনে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পয়েন্টে, তাহলে পয়েন্টে গেলে কি করা উচিত? দেখো এটা খুব সহজেই বলা যায় 0.02। এইটা কিন্তু ক্যালকুলেশন অনেকেই পারে না, অনেকেই সমস্যা হয়। এটা কিন্তু 1/550 মানে 0.02 কিভাবে হলো যদি তোমাদের মনে হয়, কিচ্ছু না, 1কে ভাগ করো 50 দিয়ে। দেখো এক ছোট অনেক, তাহলে একটা পয়েন্ট বসালাম, একটা পয়েন্টের জন্য একটা 0 বসলো, তাও দেখো এখনো 50 থেকে ছোট, তাহলে আর একটা 0 বসাবো, 0 বসলে 100 হবে, 50 দুগুণে 100, তাহলে 0.02। অপশন এ। বলো বুঝতে পারলে কিনা? সহজ প্রবলেম, সিম্পলিফিকেশন ও পার্সেন্টেজের অ্যাপ্লিকেশন বিশেষ এরকম প্রবলেম কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে, যে কোনো পরীক্ষায় আসে। এমনকি শেষ যে পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিভিল ডিফেন্সের স্টাফ ইন্সট্রাক্টর কাম ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, তো সেখানেও কিন্তু এরকম টাইপের সিম্পলিফিকেশনের কোশ্চেন কিন্তু ছিল। এই কোশ্চেনগুলোকে আমাকে শিওরভাবে প্রত্যেককে করে নিতে হবে। এইগুলো যদি বাই চান্স কোনো কারণে না হয় বা না পারো, সেটা কিন্তু আমাদের পক্ষে ডিসঅ্যাডভান্টেজ, এটা কিন্তু আমাদের করে নিতে হবে। ওকে, কোনো অসুবিধা থাকলে বলো, আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয় এই টপিক থেকে। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের টপিকে ফিরে আসি। পরের প্রবলেম নিয়ে চলে এসেছি। প্রত্যেকে স্ক্রিনে প্রবলেম দেখতেই পাচ্ছ। প্রবলেমটা পড়লেই বুঝতে পারবে এই প্রবলেম এসছে পার্টনারশিপ বা অংশীদারি কারবার থেকে। এই পার্টনারশিপ বা অংশীদারি কারবারের অঙ্কগুলো সমানুপাত, অনুপাত সমানুপাতের অঙ্কের অ্যাপ্লিকেশান। ভালো করে অঙ্কটা পড়ে দেখা যাক কি বলেছে। 7,000 টাকার লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি তার অংশীদার হয়। 1 বছর বাদে যদি তাদের লভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয়, তাহলে বি কত টাকা লগ্নি করেছিল? অপশান 4টে দেওয়া আছে। দেখো এ আর বি দুজনে মিলে ব্যবসা শুরু করে, কথাটা ঠিক নয়, অ্যাকচুয়ালি এ শুরু করে বি পরে যোগ দেয়। দেখো কত টাকা নিয়ে শুরু করেছিল এ? 7,000 টাকা। 7,000 টাকা একদম বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত খেটেছে, তাহলে কত মাস খেটেছে? 12 মাস খেটেছে। বি কত টাকা নিয়ে শুরু করে? এটাই প্রশ্নের জিজ্ঞাস্য, তাহলে বলতে পারি x টাকা নিয়ে শুরু করে। এবার প্রশ্নে কি বলেছে? বলেছে
5 মাস বাদে অংশীদার হয়, অর্থাৎ 5 মাস পরে যোগদান করে, তাহলে বছর বলতে 12 মাস। তাহলে বিয়ের টাকাটা ক মাস কাটবে? বিয়ের টাকাটা কাটবে 7 মাস। বোঝা গেল কি গেল না? তাহলে এখানে কত হচ্ছে লভ্যাংশটার অনুপাত? 12 7 84, আর এখানে 7 × x 7x। এইটা কিসের? এইটা হচ্ছে মূলধন, আর এইটা কি? এটা তোমার হচ্ছে সময় মাস হিসাবে। ওকে, তাহলে আমরা কি জানি? সময় ও মূলধনের গুণফলটের অনুপাতই হয় লভ্যাংশের অনুপাত। এবার প্রশ্নে কি বলেছে? এই অনুপাতটাই কি? এই অনুপাতটাই হলো 2:3। দেখো এক্সের ভ্যালু সলভ করলেই আমি কত টাকা বি ইনভেস্ট করেছিল বা অংশীদার ব্যবসায় বিনিয়োগ করেছিল অংশীদার হিসাবে, সেটা কিন্তু পেয়ে যাব। তাহলে 7 দিয়ে কাটলে অসুবিধা নেই, 12,000, অসুবিধা নেই। 2 দিয়ে কাটলে 6,000। এবার x = কী হবে? 6-এর সঙ্গে 3 গুণ করলে 18,000। হ্যাঁ কি না? দেখো জাস্ট সমাধান এক্সের ভ্যালু অপশান সি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ অপশান 4টের মধ্যে অপশান সি হচ্ছে অ্যান্সার। কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলো। সমস্যা হওয়ার কথা নয়। আর একবার বুঝিয়ে দিই, এক্স টাকা নিয়ে শুরু করেছিল কে? 7,000 টাকা নিয়ে শুরু করেছিল এ, এক্স টাকা নিয়ে ধরলাম শুরু করেছিল বি। এ 1 বছর 12 মাস কেটেছে, এ 5 মাস পরে যোগদান করেছে, অর্থাৎ এর বিয়ের টাকা 7 মাস কেটেছে। তাহলে এর লভ্যাংশ 8400 অনুপাত হিসাবে থাকবে, বি এর লভ্যাংশ 7x অনুপাতে থাকবে। 84,000 = 7x = 2:3। এখান থেকে এক্সের ভ্যালু বের করে নেবা। বলো কোনো অসুবিধা আছে কি না? যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে জানাও। আমি কিন্তু তোমাদের অংশেরি কারবারের ক্লাস বা যে টপিকটা তোমাদের মনে হয় স্যার এই টপিকের ওপর ক্লাস দিলে ভালো হয়, আমি সেই টপিকের ক্লাস কিন্তু এই 26 সেপ্টেম্বর আগে নিয়ে তোমাদের ক্লিয়ার করব। ওকে, চলো তাহলে পরের প্রবলেমে আসা যাক। নেক্সট অঙ্ক দেখো প্রত্যেকে পারা যায় কিনা, স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এটা পিতা পুত্রের বয়সের অঙ্ক, অনেকটা অনুপাতের অনুপাতের অঙ্কের ব্যবহারিক প্রয়োগ। ভালো করে অঙ্কটা পড়ো। অপশান দেখো, এখানে কিন্তু পিতা ও পুত্র দুজনের বয়সই চেয়েছে। অঙ্কটা ভালো করে একবার পড়ে নেওয়া যাক। বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। 10 বছর পরে তাদের বয়স কত হবে? এই হচ্ছে প্রবলেম। একদম সিম্পলভাবে ভাববো, তাড়াতাড়ি করবো যেন নির্ভুলভাবে করা যায়। দেখো পিতাকে ধরো তুমি হচ্ছে পিতার বয়সকে ধরো এক্স, পুত্রের বয়সকে ধরো ওয়াই ধরতেই পারো। তাহলে প্রথমেই কি বলেছে? বর্তমান বয়সের সমষ্টি কত বলেছে? এক্স প্লাস ওয়াই = 100। কোনো অসুবিধার কথা নয়। প্রথম লাইনেই বলেছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়স হচ্ছে 100 বছর। 5 বছর পূর্বে, তাহলে 5 বছর পূর্বে বলতে কি এক্স বলতে পিতার বয়সও 5 বছর কম, পুত্র বলতে ওয়াইয়েরও কম। এদের অনুপাত কত? y - 5। এদের অনুপাত কত বলেছে? 2:1। হ্যাঁ কি না? আগে বলো এটা হবে কি না। দেখো বোঝা না গেলে বলবে। এটা 5 বছর আগে পিতার বয়সও তো 5 কমবে, পুত্র বয়সও কমবে। তাহলে এদের অনুপাত কত? 2:1। তাহলে একটু সিম্পলিফাই করা যাক। x - 5 = 2y - 10। কোনাকুনি গুণ করলাম, এটা এ পাশে নিয়ে এলে কি হবে? x - 2y = কত হচ্ছে? x - 2y দিয়ে গেলে -5 হচ্ছে, কেন -5টা দিয়ে গেলে +5 হয়ে যায়। তাহলে +5 -10 -5। কোনো অসুবিধা নেই। চলো এইবার এইটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এটা যদি 2 নম্বর সমীকরণ আমরা ধরি, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি যে x + y = 100। হ্যাঁ কি না? ভালো করে বোঝো কি করবো এইখানটায়, ভালো করে বুঝে নাও। ইন্টারেস্টিং ব্যাপার, মাইনাস করতে হয় 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ মাইনাস, বা 1 নম্বর থেকে 2 নম্বর যেটাই বলতে পারো। তাহলে কি মাইনাস হলে মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। তাহলে +x - x কেটে গেল। তাহলে -2y - y -3y = কত? -5 - 100। তাহলে -105। যদি 105 হয়, মাইনাস মাইনাস কাটলো, y 105/3। 105/3 করলে কত হয়? 3 × 3 = 9 আর 3 × 5 = 35। তাহলে ওয়াইটা কে? ওয়াই হলো পুত্র যার বর্তমান বয়স 35।
তাহলে এক্স কত হবে, এক্স হবে 100 মাইনাস 35 মানে 65। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স পেলাম। কিন্তু প্রশ্নে কিন্তু এখনও শেষ হয়নি। প্রশ্ন কি বলেছে, প্রশ্ন বলেছে যে 10 বছর পরে তাদের বয়স কত হবে। তাহলে 10 বছর পরে এসে পিতা কত হবে বলো, পিতা এখন 65 মানে 10 বছর পরে 75, পুত্র এখন 35 মানে 10 বছর পরে 45। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। অপশানে দেখো, অপশান এ, তোমরা অপশান দেখতেই পাচ্ছ, অপশান 4টের মধ্যে অপশান এ অ্যান্সার। বলো বুঝতে পারলে কি না? কারোর কোনো ডাউট বা সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। ঠিক আছে, একটু লেন্দি হতে পারে, এর থেকে শর্টকাটে করতে গেলে হয়তো ভুল হবে, বা আর একটা উপায়ও করা যেতে পারে যে তুমি একটাকে এক্স ধরলে আর একটাকে 100 মাইনাস এক্স ধরলে দিয়ে ডাইরেক্ট এখানে যদি বসিয়ে দাও তখন কিন্তু এক্স বলে বেরোতেই পারে, করতে পারো। কিন্তু এটাও খুব খারাপ উপায় নয়, ভালো করে দেখো বুঝতে পারছো কি না। আবার একবার বলে দিই, পিতাকে ধরলাম এক্স, পুত্রকে ধরলাম ওয়াই। প্রথম লাইনের সাপেক্ষে বলতে পারি উভয়ের বয়সের সমষ্টি 100 হলে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 100। এবার বলেছে 5 বছর আগে পিতার বয়স x-5, পুত্রের বয়স y-5, দুজনের অনুপাত 2:1। সেখান থেকে কি বের করলাম, সেখান থেকে বের করলাম এই সমীকরণটা x-2y ইজ ইকাল টু -5। 1 নম্বর সমীকরণটা লিখলাম, দুটো সমীকরণ কী করলাম, বিয়োগ করলাম। বিয়োগ করলে x কেটে গেল, মাইনাস হলো, এটা হলো এখান থেকে y এর ভ্যালু 35 বেরোলো। y যেই 35 বেরিয়ে যাচ্ছে তাহলে x বেরোবে 65। তাহলে 35 হলো পুত্রের বর্তমান বয়স, পিতার বয়স বর্তমান বয়স, আর 35 হলো পুত্রের বর্তমান বয়স। পিতা 65, পুত্র 35, এটা কার বর্তমান বয়স। 10 দুজনের যোগ করব, 10 বছর পরে দুজনের বয়স পেয়ে যাব। হ্যাঁ কি না? প্রশ্ন এরকম আসতে পারতো 10 বছর পরে দুজনের অনুপাত কত, তখন আমরা অন্য মেথড ইউজ করতাম। কিন্তু ভালো করে শোনো, যদি পরের ক্ষেত্রে যদি অনুপাত চাইতো তখন আমরা এই পদ্ধতি করার দরকার হতো না, তখন আমরা অন্য স্পেশাল একটা ট্রিক্স রয়েছে সেই ট্রিক্স কিন্তু ব্যবহার করতাম। বলো বোঝা গেছে কি না? সহজ প্রবলেম, খুব বেশি নয়, তবে মোটামুটি 20 থেকে 35 সেকেন্ড সময় নিতে হবে এইগুলো প্রবলেম করার জন্য। নির্ভুলভাবে সমাধান করাটা কিন্তু আবশ্যক। ওকে, চলো পরবর্তী প্রবলেমে আসছি। পরবর্তী প্রবলেম নিয়ে চলে এসেছি। পরবর্তী প্রবলেম পরিমিতি থেকে, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, অপশানও আছে। চেষ্টা করা যাক। তার আগে আমি দেখে নিই কী অঙ্কটায় বলেছে। একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার। বাগানটির চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? অপশান দেওয়া আছে 1900 বর্গমিটার, 4000 বর্গমিটার, 3660 বর্গমিটার, 2400 বর্গমিটার। দেখো খুব ভালো প্রবলেম, খুব ইন্টারেস্টিং প্রবলেম। এগুলো আয়তক্ষেত্রে খুব কমনও প্রবলেমও বটে। দেখো একটা আয়তক্ষেত্রকার বাগান, ওকে, আয়তক্ষেত্র, দৈর্ঘ্য, প্রস্থ। যার বাগানটার দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য বলেছে 100 মিটার আর প্রস্থ বলেছে 80 মিটার। ওকে, এবার বলেছে যে এই বাগানটার বাইরে 10 মিটার চওড়া একটা কি রয়েছে, 10 মিটার চওড়া একটা রাস্তা রয়েছে। তাহলে বলতে পারি এই যে চওড়া এটা 10 মিটার, এই যে চওড়া এটা 10 মিটার, এই যে চওড়া এটা 10 মিটার, এই যে চওড়া এটা 10 মিটার। হ্যাঁ কি না? প্রত্যেকদিন সমানই হয়। তাহলে একটা জিনিস ভালো করে ভেবে দেখো, এই দৈর্ঘ্যটা কত হবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কী করে বের করব? একটু কেয়ারফুলি বের করতে হবে। দেখো ভালো করে বোঝো, ভালো করে বুঝবে। এতটা 80 মানে এইটুকু পার্ট 80 ধরতে পারি। এইটা কত? 10 মানে এই পার্টটা কত? 10। এইটা 10 মানে এটাও 10। তাহলে মোট কত? মোট দাঁড়াচ্ছে 100। কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। বোঝা গেছে? ওপরের এই বাইরের বাগান, এই রাস্তা, মাঠ, বাগান সহ একদম রাস্তা সহ বাগানের টোটালটার যদি চওড়া ধরি বা দৈর্ঘ্য ধরি তাহলে কি বলতে পারি? এইখানটা জাস্ট যুক্ত করো। এটা 100 মানে এইটুকু পার্টটাও 100। ভালো করে বোঝো, এইটাও 100 মানে এইটুকুটাও 100। এইটা 10 মানে এটাও 10, এটা 10 মানে ভালো করে দেখো এটাও 10। তাহলে টোটাল কত হচ্ছে? একদম টোটাল যদি বলা হয় তাহলে কত দাঁড়াচ্ছে? এইটুকু পার্টটা 120। বোঝা গেল কি গেল না? তাহলে বলতে পারি এই যে বাহুটা, এই বাহুটা কত? 100, এই বাহুটা কত? 120। বোঝা গেল কি গেল না?
এবার বাগান বলতে কোনটা? বাগান এই শুধুমাত্র এই অংশটা বাগান, বাকি পার্টটা রাস্তা। শুধু বাগানের ক্ষেত্রফল কত? শুধু বাগানের ক্ষেত্রফল কত হবে? 100 ইন্টু 80। দেখো 8, 3টে শূন্য, গুণগুলো কিন্তু কেয়ারফুলি করতে হবে। ওকে, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য হচ্ছে কত? 120, প্রস্থ কত? 100। তাহলে 120 ইন্টু 100 কত হচ্ছে? 12, 3টে শূন্য। হ্যাঁ কি না? এটা বাগান, এটা রাস্তা সহ বাগান, কোনো অসুবিধা নেই, আমি নোট ডাউন করে দিচ্ছি প্রত্যেকের বোঝানোর স্বার্থে। বাগান, এটা রাস্তা সহ বাগান, রাস্তা সহ বাগান। তাহলে কত হবে? শুধু রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল রাস্তা সহ বাগান 12,000 মাইনাস শুধু বাগান 8,000 করলে কত হয়? 4,000 বর্গ মিটার। অপশান বিতে রয়েছে। বলো কোনো বুঝতে অসুবিধা হলে বলবে। এটা কিন্তু পুরোপুরি চিত্র নির্ভর, খুব তাড়াতাড়ি করতে হবে। আরেকবার বলে দিই, এইটা হচ্ছে অরিজিনাল বাগান, দৈর্ঘ্য 100, প্রস্থ 80, 10 মিটার চারিদিকে 10 মিটার চওড়া রাস্তা রয়েছে। তাহলে যদি এইটা কনসিডার করি, এটা 100 মানে এটা 100, এটা 10, এটা 10 মিলে টোটাল 120। একইভাবে এটা 80 মানে এটা 80, এইটা 10, এটা 10, টোটাল 100। হ্যাঁ কি না? ব্যাস, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করেছি, শুধু বাগানের ক্ষেত্রফল বের করেছি, মেটে গেল। বিয়োগ করলাম, অ্যান্সার। কোনো অসুবিধা হওয়ার কথা নয়, নির্ভুলভাবে ক্যালকুলেশন সহ কিন্তু এই প্রবলেমগুলো আমাদের করে নিতে হবে। এগুলো পরিমিতির আয়তক্ষেত্রের প্রবলেম। আশা করি তোমাদের এই প্রবলেম থেকে কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারো, আমার ফোন নাম্বার দেওয়াই থাকে, বা তোমরা কমেন্টে জানাও। আমি তাহলে এই টপিকগুলোর ওপর এক্সট্রা কিন্তু ক্লাস দেব। ওকে, চলো পরবর্তী প্রবলেম নিয়ে চলে এসেছি। প্রত্যেকের স্ক্রিনে এই প্রবলেম দেখতেই পাচ্ছ। দেখা যাক কি বলেছে। কোনো ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে 3x ডিগ্রি, 2x - 7 ডিগ্রি এবং 4x - 11 ডিগ্রি হলে x এর মান কত? দেখো, খুব কঠিন প্রবলেম একদমই নয়। সাধারণ একটি ত্রিভুজের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু এই প্রবলেম দেওয়া হয়েছে। একটা যে কোনো ত্রিভুজ তার 3টি কোণ, এই 3টি কোণের সমষ্টি কত হয়? সর্বদাই 180 ডিগ্রি। এইটা হচ্ছে এই প্রবলেমের বৈশিষ্ট্য। তাহলে কি হবে? 3টি কোণ কী কী বলা আছে? 3x প্লাস 2x - 7, আর একটা কোণ বলা আছে 4x - 11 ইকুয়াল টু কত? 180। একটা সাধারণ সমীকরণ, সেই সমীকরণ থেকে x এর মান সলভ করে বের করে ফেলো। তাহলে 3x + 2x 5x + 4x 9x -7 -11 -18 ইজ ইকুয়াল টু 180। তাহলে 9x ইকুয়াল টু কী হবে? -18টা ওই দিয়ে গেলে +18 হলে 198 হয়। কোনো সমস্যা কিছু নেই। তাহলে এক্সের মান বের করতে বলে এক্সের মান কত হবে? 198 ডিভাইড বাই 9। তাহলে 9 দুগুণে 18, 1 8, 9 দুগুণে 18, 22 অপশান রয়েছে কি? হ্যাঁ, 22 ডিগ্রি অপশানে রয়েছে। তাহলে এক্সের মান হচ্ছে 22 ডিগ্রি। ওকে, যেটা অপশান সি। দেখতেই পাচ্ছ তোমরা অপশানে 18 ডিগ্রি, 23 ডিগ্রি, 22 ডিগ্রি, 20 ডিগ্রি, 22 ডিগ্রি। এই অঙ্ক নিয়ে কিন্তু কারোর কোনো সমস্যা থাকতেই পারে না। যদি তোমরা এই প্রপার্টিটা জানো, এই অঙ্ক খুব তাড়াতাড়ি নির্ভুলভাবে কিন্তু করতে পারবো আমরা। ওকে, চলো তাহলে পরের প্রবলেম নিয়ে আসা যাক। পরের প্রবলেম নিয়ে আমরা চলে এসেছি। পরের প্রবলেম প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো, এটা কিন্তু লাভ ক্ষতির একটি প্রবলেম, খুব ভালো প্রবলেম, ইন্টারেস্টিং প্রবলেম। কি বলেছে? 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সঙ্গে সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত? অপশান দেওয়া আছে, চেষ্টা করো তোমরা। এখানে এমন একটা অঙ্ক এইটা যেখানে কিন্তু কোনো টাকার অ্যামাউন্টের কথা উল্লেখ করা নেই। তাহলে আমরা কীভাবে বের করব? দেখো কি অঙ্কটায় বলেছে যে বিক্রয় মূল্য যদি 4টে দ্রব্যর যে বিক্রয় মূল্যটা 5টা দ্রব্যের ক্রয় মূল্যের সঙ্গে সমান, তাহলে এখানে লাভ কি হচ্ছে? ডাইরেক্ট অঙ্কটা পড়েই আমি কি বলতে পারি? লাভের কোনো টাকার অ্যামাউন্ট না বলা থাকলেও লাভ কি হচ্ছে বলতে পারি? লাভ বলতে পারি একটি দ্রব্য লাভ। হ্যাঁ কি না? একটি দ্রব্য লাভ। ভালো করে অঙ্কটা পড়ে দেখো, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সঙ্গে সমান, তাহলে লাভ কত? একটি দ্রব্য লাভ। হ্যাঁ কি না? লাভটা হচ্ছে কার সাপেক্ষে? 4টি দ্রব্য বিক্রয় করছি বলে তো লাভ হচ্ছে।
এখানে দেখো কি হবে 1/4 ইন্টু 100, 4 দিয়ে কাটলে 25% অ্যান্সার। বোঝা গেছে? একেবারে সহজ। এই অঙ্কগুলো কিন্তু এই রকমই কম সময় কিন্তু আমরা শেষ করার চেষ্টা করব। ভালো করে অঙ্কটা একবার দেখে নাও কি বলেছে, যে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সঙ্গে সমান। ভালো করে মনে রাখবে এই লাভটা হওয়ার কারণ কিন্তু 4টি দ্রব্যের বিক্রয় মূল্যের কারণেই। ভালো করে বলো, তাই আমরা 4 লিখেছি। অনেকে খুব ভুল করে 1/5 ইন্টু 100 করে 20% অ্যান্সার করে চলে যায়, আর অপশানে দেখো 20% অপশানে রয়েছে, তাই এই ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। যদি কোনো ক্ষেত্রে প্রশ্ন আসে যে 7টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 10টি দ্রব্যের ক্রয় মূল্যের সঙ্গে সমান হয় তাহলে লাভ কত, কি করবে? 7টি 10টি মানে 3টি দ্রব্য লাভ, 3 ডিভাইড বাই কী করা উচিত? বিক্রয় মূল্যের যে দ্রব্যের পরিমাণ সেইটা। তাহলে কটি দ্রব্য? 7টি, তাহলে 3 ডিভাইড বাই 7 ইন্টু 100, কখনোই 3 ডিভাইড বাই 10 নয়। বোঝা গেছে? সহজ অঙ্ক, এরকমই কম সময় কিন্তু আমাদের শেষ করতে হবে। হচ্ছে প্রফিট লস কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ প্রবলেম। প্রফিট লসের ক্লাস যদি তোমরা মিস করে যাও, আমি কিন্তু ডেসক্রিপশানে পুরো লিঙ্ক দেওয়া আছে সমস্ত ক্লাসের, তোমরা যে কোনো ক্লাসের লিঙ্কে গিয়ে ক্লিক করে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো যদি কোনো সমস্যা থাকে। ওকে, চলো তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের প্রবলেমে চলে এসেছি। পরের প্রবলেম দেখো, সরলীকরণের অঙ্ক, সূচকের ওপর নির্ভরশীল। কি অঙ্কে কি বলেছে, যে রুট ওভার অফ 2 টু দি পাওয়ার n, রুট ওভার অফ 2 টু দি পাওয়ার n ইজ ইকাল টু যদি 64 হয় তাহলে n এর মান কত? সহজ প্রবলেম, খুব কঠিন কিছু নয়। তাহলে রুট আছে মানে উভয়কে বড় করতে পারি। বড় করলে কি হবে? যদি বর্গ করি 2 টু দি পাওয়ার n থাকবে, এদিকে 64 টু দি পাওয়ার 2 হবে। আমি 64 স্কোয়ার কত সেটা সিম্পলিফিকেশনে মুখে মুখে করা যেতেই পারে, কিন্তু এক্ষেত্রে করা দরকারই হবে না। কেন দরকার হবে না? দেখো 2 টু দি পাওয়ার n থাক, 64 মানে কত? 64 মানে 2 টু দি পাওয়ার 6। হ্যাঁ কি না? কেন 6 হলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, মানে 6খানা 2কে পরপর গুণ করলে তবে 64 পাওয়া যায়। তাই আমি 64কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6। তার আবার হোল টু দি পাওয়ার 2 তো আছে আগের স্টেপে বর্গ করার কারণে। তাহলে আর একটা স্টেপ লেখো, 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 12। কেন? এই পাওয়ারে কি হয়? সর্বদাই গুণ হয়। কি প্রপার্টিজ? a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার mn। বলো বোঝা গেল কি না? তাহলে এখানে n ইকুয়াল টু কত হবে? n ইকুয়াল টু 12 হবে। এটাও কিন্তু সূচকের একটা প্রয়োগ। যদি নিধান বা বেস ইকুয়াল হয়ে যায় তাহলে সূচকও ইকুয়াল হতে বাধ্য, তাই n ইকুয়াল টু 12। দেখো অপশানে 12 রয়েছে, অপশান বি। বলো কোনো ডাউট থাকলে বলবে, ডাউট থাকার কথাই নয়, সহজ প্রবলেম কিন্তু। ওকে, চলো। সূচক কিন্তু আমি প্রত্যেক ক্লাসেই করাই। সূচক খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক পরীক্ষায় কম বেশি সিম্পলিফিকেশান সূচকের অ্যাপ্লিকেশনের ভিত্তিতে দেওয়াই থাকে। ওকে, চলো পরবর্তী প্রবলেম নিয়ে চলে এসেছি। তোমরা প্রত্যেকের স্ক্রিনে দেখতেই পাচ্ছ অপশান দেওয়া আছে এই প্রবলেম। আবার এই প্রবলেম বয়সের অঙ্ক সম্পূর্ণ নির্ভর করে অনুপাত ও সমানুপাতের অঙ্কের ওপর। দেখতেই পাচ্ছ কি বলেছে। চলো শুরু করা যাক। তোমরা জলদি করে কমেন্টে অ্যান্সার দাও, দেখি কত তাড়াতাড়ি এই অঙ্ক পারা যায়। দেখো কি বলেছে, এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। তাহলে ওয়াই এর বর্তমান বয়স কত? দেখো কি বলেছে, x:y কত বলেছে বর্তমান বয়সের অনুপাত? 3:4। তাহলে ধরে নিতে পারি x হচ্ছে 3x, y হচ্ছে 4x, দুটো ধরে নিলাম। এবার 5 বছর পূর্বে বলতে কি 3x - 5, আর এখানে কি হবে 4x - 5, দুজনই 5 বছর করে কমবে। তাদের অনুপাত কত হবে? অনুপাত হবে 5:7। ব্যাস, একটা এক্স দিয়ে অনুপাত পেয়ে গেলাম। যে অনুপাতটা আমি সমাধান করলে এক্সের মান পাবো, সেখান থেকে 4 এর সঙ্গে গুণ করবো, ওয়াইয়ের মান পেয়ে যাবো, ওয়াইয়ের বয়স পেয়ে যাবো। চলো করে ফেলা যাক। কোনাকুনি গুণ হয়, তাহলে 3 × 7 = 21x - 35 ইজ ইকুয়াল টু 4 × 3 = 5 × 4 = 20x - 25। হ্যাঁ কি না? বলো বোঝা গেছে কি না? এটাকে এ পাশে নিয়ে আসবো, ওটাকে ও পাশে নিয়ে যাবো। তাহলে নিয়ে গেলে কত হবে? 21x আছে,
20x যদি নিয়ে আসি -20x হিসেবে আসবে, হলে x, আর -35টা ওইদিকে +35 হিসেবে যাবে, +35 -25 কত হবে 10। আমি x এর মান পেয়ে গেলাম 10। কি চেয়েছে, ভালো করে কোশ্চেন দেখো, চেয়েছে যে y, x আর y এর মধ্যে y এর বর্তমান বয়স চেয়েছে। কত ধরেছি, 4x ধরেছি, তাহলে কত হবে 4 × 10 = 40 বছর। তাহলে 40 বছর অপশানে রয়েছে অপশান বি। তোমরা দেখতেই পাচ্ছ অপশান বি অ্যান্সার। বলো কোনো সমস্যা থাকলে বলবে। খুব সহজ অঙ্ক, 10 থেকে 15 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে, করা উচিত। দেখো অনুপাত সমানুপাতের আমি 2টো ক্লাসে কিন্তু কমপ্লিট করিয়েছি, সেই ক্লাসের লিঙ্ক এই ভিডিওরই ডেসক্রিপশানে দেওয়া আছে। যদি অনুপাত সমানুপাতের অঙ্ক যদি কোনো ডাউট থাকে, বিভিন্ন রকম অঙ্ক আছে, এই রকম অঙ্ক কিন্তু করিয়েছি আমি। পিতা পুত্রের বয়স, রাম রহিমের বয়স, 2 ভাইয়ের বয়স, এরকম বয়সের অঙ্ক করানো আছে। যদি কোনো ডাউট থাকে বা এরকম যদি আরও প্রশ্ন করতে চাও, সেখানে কিন্তু করানো আছে, তোমরা একটু দেখে নিও। তারপরেও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও বা আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করো। ঠিক আছে, চলো পরবর্তী প্রবলেম নিয়ে আসা যাক। পরবর্তী প্রবলেম নিয়ে চলে এসেছি। প্রত্যেকের স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ প্রবলেম। দেখো এই প্রবলেম কিন্তু আবার ডাইরেক্ট অনুপাত সমানুপাতের অঙ্ক, খুব ভালো অঙ্ক, টাইম কিন্তু বেশি লাগানো যাবে না, খুব তাড়াতাড়ি করতে হবে। কীভাবে দেখো, বলেছে 680 টাকাকে এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 এবং বি সি এর 1/4 অংশ পায়। বি কত টাকা পাবে? ভালো করে দেখো, প্রথমে আমি ধরে নিই সি পেয়েছে ধরো এক্স টাকা, বা সি এর অংশ হচ্ছে এক্স, তাহলে বি এর অংশ কত? তাহলে বি এর কত, ভালো করে শেষ পার্টটা পড়ে দেখো, বি সি এর 1/4 অংশ, তাহলে সি এ যদি এক্স হয় তাহলে বি হচ্ছে x/4, কোনো অসুবিধা নেই। এবার জাস্ট একটু আগের পার্টটায় পড়ো, কি বলেছে, এ বি এর 2/3, তাহলে এ বি এর 2/3 মানে এ কত, বি এর 2/3, তাহলে x/4 × 2/3 মানে 2 2 কাটলে বলতে পারি x/6। কোনো ডাউট থাকলে বলো আমাকে। তাহলে সি এর অংশ, বি এর অংশ, এর অংশ আমাকে চলে এলো। এই মোট অংশগুলো কত, মোট অংশ হচ্ছে 680। যোগ করে ফেলো, x + x/4 + x/6 = 680। অসুবিধা হওয়ার কথা নয়। যদি না হয় লসাগু কত, লসাগু হচ্ছে 12, তাহলে 12x + 3x + 2x = 680। তাহলে কত হচ্ছে, 12 × 3 = 15, 2 17x/12 = 680। তাহলে x এর মান কত, গুরুত্বপূর্ণ যে 680 × 12/17। দেখো 17-এর সঙ্গে 4 গুণ করলে 68 হয়, 17 40-এ 680, 40 × 12 কত হচ্ছে 480। তাহলে x এর মান পেলাম 480। আমাকে চেয়েছে কি, বি কত টাকা পাবে। তাহলে এক্স যদি 480 হয়, সি 480, কোনো অসুবিধা নেই, চেয়েছে বি, তাহলে মান কত হবে 480/4 120 টাকা। কোনো ডাউট থাকলে আমাকে বলো। বোঝা গেছে, এক্সের মান বের করলাম, সেটা কিন্তু অ্যান্সার নয়। দেখো সেটা একদমই অ্যান্সার নয়, সেটাকে আমি কি করব, 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমার বি এর মান চেয়েছে। বি এর মান কত, বি এর মান x/4, এক্স যদি 480 হয় 120। বলো অপশান সি অ্যান্সার। কোনো ডাউট হলে বলবে আমাকে। কোনো ডাউট, হ্যাঁ কি না? এটা অন্যভাবেও সলভ করা যায়, যদিও আমার মনে হয় না এটাকে অন্যভাবে নিয়ে যাওয়া উচিত হবে বলে, পারা যায়, মোটামুটি এইভাবে করা যায়। একটা অল্টারনেটিভ মেথড দেখাচ্ছি, দেখে নাও তোমরা যে সেইভাবে করা যায় কিনা, সেখানে এক্সকে না ধরে। ভালো করে দেখো যে ওই মেথডটা আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা, যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা সেটাই করবে। দেখো কি বলেছে, বলেছে প্রথম অঙ্ক, আবার পার্টটা পড়ে দেখো, এ বি এর 2/3 অংশ, তাহলে বলতে পারি a/b মানে 2/3, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি a/b মানে 2/3। একইভাবে বি সি এর কতটা বলেছে, 1/4, এর না লিখে গুণিত লিখি 1/4, তাহলে b/c আগে না লিখে b/c করো, 1/4 বলতে পারি, তাহলে b/c 1/4 বলা যায়। বলো এই দুটো বের করতে পারি কিনা, বের করতে পারলাম। এরপর আমি a/b/c বের করে নিতে পারবো,
উচিত কিন্তু পারা। আমি প্রত্যেকটা আমার স্টুডেন্টদের যারা আমার সঙ্গে নিয়মিত ক্লাস করো তাদের কিন্তু এই দুটো ভ্যালু দেওয়া থাকলে A:B:C কীভাবে খুব তাড়াতাড়ি বের করা যায় আমি কিন্তু শিখিয়েছি আমার ইনস্টিটিউটের অনলাইনে ব্যাচে, পার্সোনাল অনলাইন ব্যাচে, বা যারাই আমার সংস্পর্শে ক্লাস করেছো এসে তারা কিন্তু এই পদ্ধতিটা খুব ভালোভাবে জানো কীভাবে বের করতে হয়। A:B মানে 2:3 লিখলাম, ঠিক B এর তলায় B লিখলাম, 1:4 লিখলাম, হ্যাঁ কি না। এখানে কি করছে, একটা ফাঁকা স্পেস, এখানে একটা ফাঁকা স্পেস, কি করব, এখানে 1 মানে এখানে 1, এখানে 3 মানে এখানে 3, খুব ভালো করে বুঝে নাও। তাহলে A:B:C কত হবে, 2 এর সঙ্গে 1 গুণ করো 2, 3 এর সঙ্গে 1 গুণ করো 3, 3 এর সঙ্গে 4 গুণ করো 12। বলো বুঝতে পারলে কি না? বোঝা গেছে? তাহলে দুটো অনুপাত থেকে আমরা A:B:C এর অনুপাত কিন্তু বের করে ফেললাম। এবার আমাকে প্রশ্ন দেখো, প্রশ্ন ভালো করে পড়ে দেখো কি বলেছে, যে B কত টাকা পাবে। তাহলে B এর আনুপাতিক ভাগহার কত, 3 / 2 + 3 + 12। তাহলে 3 + 2 + 12 কত হয় বলো, 3 এর 17, হ্যাঁ কি না। তাহলে 3 এর 17 কীভাবে কাজে লাগবে, তাহলে B কত পাবে, টোটাল 680 × 3 এর 17। তাহলে 17 দিয়ে কাটলে কত হয়, 40, 40 × 3 = 120। দেখো এইভাবেও আমরা B এর মান বের করতে পারছি কি না। এবার তোমাদের ব্যাপার, তোমরা কোন পদ্ধতি গ্রহণ করবে। আমি কিন্তু দুটোই বলে রাখলাম, বলো বুঝতে পারলে কি না। কী করলাম এটা নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। A হলো B এর 2 এর 3, B হলো C এর 1 এর 4, জাস্ট যেটা স্টেটমেন্ট বা কথায় বলা আছে আমি তার গাণিতিক রূপ দিলাম, হ্যাঁ কি না। সেখান থেকে A:B পেলাম, B:C পেলাম। যেই A:B:C পেয়ে যাচ্ছি আমি সেখান থেকে এই বিশেষ ট্রিক্সের মাধ্যমে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স, এই ট্রিক্সের মাধ্যমে আমরা A:B:C পেয়ে গেলাম। সেখান থেকে C এর আনুপাতিক ভাগহার মানে C / A + B + C পেলাম। তাহলে তার সঙ্গে মোট অ্যামাউন্ট গুণ করলেই শুধুমাত্র B এর অংশ পেয়ে যাব। বলো বোঝা গেল কি না? খুব ভালো পদ্ধতি, আগেরটাও ভালো। যেটা এবার তোমাদের কাছে ব্যাপার যে তোমরা কোনটাকে গ্রহণ করবে, তোমরা পরীক্ষায় কোনটা করবে। আমার কম্পিটিটিভে কিন্তু একটা অঙ্কের বিভিন্ন রকম পদ্ধতি আমি সেটাকে বিভিন্নভাবে দেখাই। এবার তোমাদের কাজ যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই গ্রহণ করা, বাকিটাকে শিখে রাখা কিন্তু অ্যাপ্লাই না করা। ওকে, চলো তাহলে এই হলো এই বিশেষ প্রবলেম। তাহলে যদি কোনো ডাউট না থাকে আমি পরের প্রবলেমের দিকে এগিয়ে যেতে পারি। ওকে, চলো নেক্সট প্রবলেম। পরের প্রবলেম নিয়ে চলে এসেছি। প্রত্যেকের স্ক্রিনে দেখতে পাচ্ছ এই প্রবলেম, দেখেই বোঝা যাচ্ছে এই প্রবলেম কিন্তু লসাগু গসাগুর অ্যাপ্লিকেশান। খুব সহজ প্রবলেম, খুব তাড়াতাড়ি হয়। যারা খুব ভালো অঙ্ক করো আমার কাছে অনেকেই আছো, তারা কিন্তু মুখে মুখে অ্যান্সার করতে পারবে। কি বলেছে দেখো, 3টি সংখ্যার অনুপাত 1:2:3, গসাগু যদি 12 হয় বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে কি বলেছে, 1:2:3 তিনটে সংখ্যা, ধরে নিতে পারি সংখ্যা তিনটে x, 2x আর 3x তিনটে সংখ্যা। এবার এই তিনটে সংখ্যা যদি গসাগু বের করতে বলি আমরা, গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে কত হবে এদের গসাগু, এদের গসাগু এই CF হবে x, হ্যাঁ কি না। এবং x এর মানটাই কত বলেছে, x এর মানটাই 12 বলেছে। যদি x এর মান 12 হয় বৃহত্তম সংখ্যা কত, 3x মানে 3 × 12 36। দেখো পেন পেপার না ছুঁয়েই করা যায় এই প্রবলেমগুলো, মানে জিকে যেমন যদি পারো টিক মেরে ওএমআর ফিল আপ করে বেরিয়ে আসা, এই রকম অঙ্ক ঠিক সেইভাবে, হ্যাঁ কি না। এর জন্য কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখাটা খুব প্রয়োজন, ভালো করে বোঝো। x, 2x, 3x এর লসাগু বললে কত হতো, লসাগু হতো 6x। গসাগু কত, গসাগু শুধু x, এই ব্যাপারটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে। এমন অনেক প্রবলেম দেয় যে তিনটে অনুপাত দিয়ে বললো তার লসাগু এত। দেখো x ধরার পরে গসাগু আর লসাগু বের করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে x বের করলাম, সমান করলাম, 3x এর সঙ্গে গুণ করলাম x এর মান, অ্যান্সার পেলাম। কোনো অসুবিধা নেই, একদম 5 সেকেন্ডে পেন ইউজ না করেই আমরা কোশ্চেন পেপার দেখে কিন্তু অ্যান্সার করে ওএমআর ফিল আপ করে এগিয়ে যেতে পারবো। এইভাবেই আমাকে প্রতিটা সেকেন্ড বাঁচিয়ে এই পরীক্ষায় মোটামুটি একটা স্কোর করতে হবে। এই নয় যে 70, 80, 90 পাওয়ার কোনো ব্যাপার নয়। কাট অফ কিন্তু তুলনামূলক অনেকটাই কম আসে অন্যান্য পরীক্ষার তুলনায়, কারণ এই কনস্টেবলের পরীক্ষা বা পুলিশের কোনো পরীক্ষার 4টে ধাপে সম্পন্ন হয়, প্রিলিমিনারি, তারপরে পিইটি, পিএমটি, মেন্স, তারপর ইন্টারভিউ। এই কারণে অনেক জায়গায় আটকানোর স্ক্রিন করার সুযোগ রয়েছে, তাই প্রিলিমিনারি কাট অফ যথেষ্ট কম ওঠে।
কত কাট অফ ওঠে কী ব্যাপার সেটা কোশ্চেন পেপার দেখার পরে আমরা আন্দাজ করতে পারবো। আমি নতুন ভিডিও নিয়ে আসবো আফটার এক্সাম হয়ে যাওয়ার পরে, একটা সবার কাছে রিভিউ নিয়ে বা অন্যান্য সব জায়গার মানুষের কাছে কথা বলে, স্টুডেন্টদের সঙ্গে কথা বলে আমি রিভিউ নিয়ে আসবো, আন্দাজ করতে পারবো যে কীরকম কাট অফ হতে পারে। তাই বলতে পারি লো কাট অফ। সেক্ষেত্রে 45 মার্কসটা জেনারেল স্টুডেন্টদের জন্য ভালো মার্কস আশা করা যায়, কারণ শেষ যে পরীক্ষা হয়েছিল শেষ 2019 সালে, এই কোশ্চেন পেপার যেটা করাচ্ছি সেখানে জেনারেল কাট অফ 25-এর কাছাকাছি হয়েছিল। এবারে যদি কম্পিটিশান টাফ, প্রিপারেশান লেভেল সবার ভালো ধরে নিলেও অনেকের ফর্ম রিজেক্ট হয়েছে এটাও শোনা যাচ্ছে। তো সিরিয়াস স্টুডেন্ট রিজেক্ট ফর্ম হয়েছে এরকম কিন্তু উদাহরণ আছে। তো আমরা এটা বলতেই পারি কম্পিটিশান অনেক স্টুডেন্টের কাছ থেকে কমে যাওয়ার কারণে কাট অফ খুব বেশি বাড়বে না, আমরা সেফ হিসাবে 40 থেকে 45 কিন্তু ধরতেই পারি। এটাও হয়তো বেশি বললাম, এক্স্যাক্ট বলতে পারবো কোশ্চেন দেখার পর। ওকে, সেই নিয়ে ডিসকাশান এখন থাক, এটা কাট অফ ডিসকাশানের সময় নয় বা উচিতও নয়। কাট অফ ডিসকাশান একবার আমি করব যখন এক্সাম হয়ে যাবে। তাই এই সমস্ত প্রবলেমগুলো কাট অফ ক্লিয়ার করতে কিন্তু খুব বড় ভূমিকা নেবে, যেগুলো শিওর শর্ট অ্যান্সার হবে। ওকে, চলো তাহলে পরবর্তী প্রবলেম দেখা যাক কী আছে। পরের কোশ্চেন নিয়ে আমরা চলে এসেছি। দেখো স্ক্রিনে দেখতেই পাচ্ছ পরের কোশ্চেন, খুব ভালো প্রশ্ন, আয়তক্ষেত্র থেকে পড়েছে। ভালো করে দেখা যাক কী বলেছে। একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? কনসেপ্ট একটু ক্লিয়ার করে নেওয়া দরকার। একটি আয়তক্ষেত্র, এটা তার কর্ণ ধরলাম, অসুবিধা নেই। এই কর্ণটার মান কত বলেছে? 10 সেন্টিমিটার। এবার একটা গুরুত্বপূর্ণ ডেটা দেওয়া আছে যে এটি আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ, কর্ণটা দ্বিগুণ, তাহলে ধরে নেবো এই বাহুটি 5 সেমি। হ্যাঁ কি না, 5-এর ডবল 10 হয়, অসুবিধা নেই। এবার ধরবো এই বাহুটি এ সেমি, ধরে নিচ্ছি এই বাহুটি এ সেমি। যদি ধরি তাহলে এইটা একটি কি, একটি সমকোণী ত্রিভুজ, যার এটা 90 ডিগ্রি, একটি বাহু এ, একটি বাহু 5, একটি বাহু 10, 10টা কি অতিভুজ। যদি তাই হয় তাহলে কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি? পিথাগোরাসের নিয়ম, অতিভুজের স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার ইন্টু ভূমি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কি বলতে পারি যে 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে 100 ইজ ইকুয়াল টু 25 প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 75, এ ইজ ইকুয়াল টু √75। দেখো 75 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই এর প্রপার রুট পাওয়া সম্ভব নয়। এখানে একটু কোঅর্ডিনেট অ্যাপ্লিকেশন করে নিতে হবে। কীরকম লিখতে পারি? 25 গুণিত 3, তাহলে 25টা বর্গ সংখ্যা, বেরিয়ে এলে কী হবে? 5√3। তাহলে একটি বাহু কত পেলাম? 5√3। অপর বাহু কত? 5। চেয়েছে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা কি? দুটি বাহুর গুণফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত হবে? জলদি অ্যান্সার করে দেখো কোন অ্যান্সারটা হচ্ছে। কত হবে? একটা 5√3 আর একটা 5, তাহলে 5 5-এ 25√3 সেমি স্কোয়ার বা বর্গ সেমি। অপশানে দেখো, হ্যাঁ অপশান সিতে রয়েছে। দেখো অপশান সি। কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলো। খুব গুরুত্বপূর্ণ একটাই কনসেপ্ট, আয়তক্ষেত্র মানেই কোন 90 ডিগ্রি। কর্ণ আঁকা হয়ে গেলে আমরা যে ত্রিভুজটা পাই, সেই ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ পেয়ে যাওয়া মানে তার একটা এক্সট্রা প্রপার্টিজ রয়েছে। জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকাল টু অতিভুজের স্কোয়ার। সেই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, অ্যান্সার করলাম। এই টপিকে যদি কোনো অসুবিধা থাকে, সমস্যা থাকে, আমায় কিন্তু জানিও। খুব ভালো প্রশ্ন দিয়েছে, একটু তো সময় লাগতে পারে বেশি, তাও 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে। ওকে, চলো পরবর্তী প্রবলেমে আসা যাক। চলে এসেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখে বোঝাই যাচ্ছে যে এই প্রবলেম নল ও চৌবাচ্চা থেকে এসছে। নল ও চৌবাচ্চার প্রবলেম কিছুটা কনসেপচুয়াল। এই প্রবলেম যদি কেউ বুঝতে পারো, কোনো আটকাবে না। যদি সমস্যা থেকে যায় তাহলে কিন্তু এই প্রবলেমগুলো খুব সমস্যাজনক হয়, ডাউট রয়ে যায়, পরীক্ষার সময় সময় নষ্ট করে, বেশিরভাগ স্টুডেন্ট ভয়ে স্কিপ করে দিয়ে আসে। দেখো কি বলেছে, বলেছে দুটি পাইপ এ ও বি দ্বারা একটি জলাধার যথাক্রমে 12 ও 16 মিনিটে পূর্ণ হয়। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে? ভালো করে দেখো কী করা উচিত। এ একটি পাইপ, বি একটি পাইপ, দুটোই জলকে ভর্তি করে, তাই প্লাস লিখছি। দেখো যারা আমার ক্লাস নিয়মিত করেছো
তারা এই প্লাস চিহ্ন তাৎপর্যটা বুঝবে। দেখো, কোনো জলাধারের দুরকম পাইপ থাকতে পারে, একটা দ্বারা জল ভর্তি হতে পারে, আর এক রকম দ্বারা জল খালি হতে পারে। যেটা খালি হয় তার কর্মদক্ষতাকে আমরা মাইনাস ধরি, আর যেটা ভর্তি করে তার কর্মদক্ষতাকে আমরা প্লাস ধরি। যেহেতু এই দুটি পাইপই জল ভর্তি করে, তাই এর কর্মদক্ষতাকে আমরা প্লাস ধরতেই পারি। চলো, এটা 12 মিনিটে পূর্ণ করে, এটা 16 মিনিটে পূর্ণ করে। এদের লসাগু করব। লসাগু কত? 12 আর 16 লসাগু 48। 48টাই কি? 48টাই হচ্ছে মোট আয়তন। কার মোট আয়তন? এটাও জলাধারটির মোট আয়তন। বুঝতে পারলে? 12-র সঙ্গে 4 গুণ করলে 48, 16-র সঙ্গে 3 গুণ করলে 48। এই যে 4 আর 3 পেলাম, এটা কি? এটা এই নল দুটির কর্মদক্ষতা। এই কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি এর কনসেপ্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এর কর্মদক্ষতা কত? 4, বি এর কত? 3। একটা ফর্মুলা আমি খুব ব্যবহার করি, জানি না তোমরা যারা ক্লাস দেখছো, আমার কোনদিন ক্লাস করোনি, প্রথম দেখছো, তারা এই পদ্ধতির সঙ্গে নিজেদের মেলাতে পারবে কি না, কিন্তু যারা আমার ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু এই পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। এখানে একটা ফর্মুলা আছে যে সময় ইজ ইকুয়াল টু আয়তন বাই কর্মদক্ষতা। এই ফর্মুলার রেসপেক্টে কিন্তু প্রচুর প্রবলেম কিন্তু সলভ হয়ে যায়। ওকে, ভালো করে দেখো, এটা বের করলাম। এবার ধরো টোটাল এইটা হচ্ছে এই কাজ করাটা বা জল ভর্তি করাটা মোট টোটাল সময়। টোটাল সময় কত বলেছে? 9 মিনিট। এটা কিন্তু বলে দেওয়াই আছে। তাহলে কি বলেছে? প্রথমে কিছুক্ষণ এ আর বি একসঙ্গে চলেছে, তারপরে আমরা বি নলটাকে বন্ধ করেছি। বাকি কাজটা কে করবে? অনলি এ করবে, এটাই বলেছে। আর এই মোট কাজের জন্য কতটা সময় লাগবে? 9 মিনিট সময় লাগবে। ওকে, তাহলে ধরে নাও এতটা টি সময়, এই টি সময় কাজ করেছিল এ প্লাস বি, হ্যাঁ কি না? ভালো করে বোঝো। এরপরে আমরা বিটাকে অফ করলাম, বি অফ। তাহলে বাকি কাজটা কে করবে? এ করবে। যদি এ আর বি 30 মিনিট সময় নেয়, তাহলে এ কত নেবে? 9 মিনিটের মধ্যে 9 মাইনাস টি সময়, টি মিনিট সময় নেবে, হ্যাঁ কি না? বোঝা গেছে? এরপরে এ আর বি একসঙ্গে কাজ করছে, মানে এদের মিলিত কর্মদক্ষতা জলটা পূর্ণ করতে সাহায্য করছে। তাহলে এর কর্মদক্ষতা কত? 4, বি এর কত? 3। তাহলে মোট 7 কর্মদক্ষতা টি সেকেন্ড ধরে কাজ টি মিনিট ধরে কাজ করেছে। তাহলে দেখো, সময় ইজিক্যাল টু আয়তন বাই কর্মদক্ষতা। তাহলে বলতে পারি আয়তন ইজিক্যাল টু সময় ইন্টু কর্মদক্ষতা। তাহলে 7 কর্মদক্ষতা নিয়ে টি মিনিট সময়ে কতটা আয়তন পূর্ণ হবে? 7 ইন্টু টি আয়তন পূর্ণ হবে, হ্যাঁ কি না? বি এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে 4 এফিসিয়েন্সি নিয়ে টি 9 মাইনাস টি সময়ে কতটা পূর্ণ হবে? 4 ইন্টু 9 মাইনাস টি, ইয়েস অর নো? তাহলে এইটা পূর্ণ করেছে এ প্লাস বি, এইটা পূর্ণ করেছে শুধু এ। তাহলে এটা যোগ করলে কত হবে? 48। যেহেতু 48টা মোট আয়তন, হ্যাঁ কি না? তাহলে 70 প্লাস 36 মাইনাস 40 ইজ ইকুয়াল টু 48। তাহলে কত হচ্ছে? 3t ইজ ইকাল টু, এ দিয়ে গেলে 12। তাহলে টি ইজ ইকাল টু কত? টি ইজ ইকাল টু 4 মিনিট। তাহলে 4 মিনিট পরে বি নলটি বন্ধ করা হয়েছে। অপশান দেখো, অপশানে 4 রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথাই নয়, হ্যাঁ কি না? অপশান দেখো, অপশান বিভিন্ন অপশানের মধ্যে অপশান 4 রয়েছে অপশান ডিতে। বলো বুঝতে পারলে কি না? এই হলো গুরুত্বপূর্ণ নল ও চৌবাচ্চার প্রবলেম। ওকে, বলো, বোঝা না গেলে বলো, বুঝতে পারলেও বলো, কমেন্টে আমাকে জানাও নিশ্চিতভাবে এটা বোঝা গেছে কি না। এই কনসেপ্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা সময় ও কাজ বা টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্টের ব্যবহারিক প্রয়োগ। বোঝা গেল? আর একবার বলে দিই, দেখে নাও। এ ও বি দুইয়ে ভর্তি করে, 12 মিনিটে করে, 16 মিনিটে করে। লসাগু কত? 48 মিনিট। নলগুলির ভর্তি করার সময় লসাগুটাই হবে মোট আয়তন, এটা মনে রাখতে হয় ফার্স্ট অফ অল। 12-র সঙ্গে 4 গুণ করলে 48, 16-র সঙ্গে 3 গুণ করলে 48। 4 আর 3 যথাক্রমে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। চলো, এবার কি বলেছে? মোট কাজটা সময় নিয়েছে কতটা? 9 মিনিট। ধরলাম যে এ প্লাস বি কাজ করেছে টি মিনিট, তারপরে বিকে অফ করেছে, বাকি কাজ তাহলে এ কতক্ষণে করবে? 9 মাইনাস টি মিনিট। কোনো অসুবিধা নেই। তাহলে
এখানে দেখো ফর্মুলা কি বললাম, সময় ইজিক্যাল টু আয়তন বাই কর্মদক্ষতা। তাহলে বলতে পারি আয়তন ইজিক্যাল টু কর্মদক্ষতা ইন্টু সময়। তাহলে 7 কর্মদক্ষতা নিয়ে টি মিনিট ধরে যদি a + b কাজ করে তাহলে কতটা জল ভরবে? 70। 4 কর্মদক্ষতা নিয়ে যদি 9 - t কাজ করে তাহলে কতটা হবে? 4 × 9 - t। এই দুটো কাজের যোগফলটাই কি মোট কাজ বা মোট আয়তন। সেখান থেকে টি এর ভ্যালু সলভ, 4 অ্যান্সার। বলো এই অঙ্ক নিয়ে কারুর কোনো সমস্যা বা কারুর কোনো ডাউট আছে কিনা? এই অঙ্কটা কিন্তু আমাদের খুব ভালো প্রবলেম, আমার বিভিন্ন পরীক্ষায় আসতে লক্ষ্য করা যায়। এই বছরের, অর্থাৎ এই বছর বলা ভুল, আগের বছরে 19 সালে কোনো সময় কার্যের অঙ্ক পড়েনি, কিন্তু নল চৌবাচ্চার অঙ্ক পড়েছে। এবছর আমরা সময় কাজের অঙ্ক আশা করতেই পারি। তো সময় কাজ ও নল চৌবাচ্চা এটা কিন্তু ভালো করে আমাদের দেখে নিতে হবে। ওকে, দেখো এই এতক্ষণ আমি যে অঙ্কগুলো ডিসকাস করলাম এটাই 2019-এর অঙ্ক নিয়ে আগত প্রশ্নগুলি, বিভিন্ন প্রশ্নগুলি, তার মধ্যে সমস্ত অঙ্ক আমি সলভ করালাম। এই সমস্ত অঙ্ক দুটো ক্লাসে ভাগ করে সলভ করিয়ে তোমাদের কাছে পৌঁছে দেওয়াটাই লক্ষ্য। যদি কোনো অঙ্ক ডাউট থাকে বা কোনো সমস্যা থাকে আমাকে জানাও, কমেন্টে জানাতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ফোন করতে পারো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর একটা একদম লিস্ট করে সমস্ত প্রবলেম কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক, তোমরা কিন্তু ক্লাসগুলো ভালো করে দেখে নাও। এবার যদি মনে হয় যে স্যার এই চ্যাপ্টারের থেকে আর বেশি আসছে বা এই চ্যাপ্টার থেকে সমস্যা হচ্ছে, আরেকবার রিপিট করান এই 26 তারিখের আগে, আমি সেই ক্লাস কিন্তু রিপিট করে তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তবে আমার ব্যক্তিগত মতামত পার্সেন্টেজ, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত এই তিনটে যে কোনো পরীক্ষা বা এই ডাব্লিউবিপির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো দুটো ক্লাস মিলিয়ে যে কটা প্রবলেম আমি করালাম সেই প্রবলেমগুলোর মধ্যে কিন্তু অন্তত 4টে প্রবলেম এসছে অনুপাত সমানুপাত থেকে, বা দুটো অঙ্ক এসছে বয়সের অঙ্ক থেকে। এটা কিন্তু আমাদের একটু বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। তার সঙ্গে রয়েছে কিছু সিম্পলিফিকেশানের প্রবলেম। বোঝা গেল? এই হলো টোটাল টপিক। নেক্সট ক্লাসে সকলের জন্য আমি নিয়ে আসবো 2017 অর্থাৎ তার আগের বছরে যে সমস্ত অঙ্ক এসছে সেইগুলো। খুব তাড়াতাড়ি আমরা চ্যানেলে সেই ক্লাস আপলোড করতে পারবো। তোমরা প্রত্যেকে আমার সঙ্গে যুক্ত থাকো, তাহলে এই ক্লাসগুলো প্রত্যেকটা তোমরা পেয়ে যাবে। এই পরীক্ষার জাস্ট কদিন আগে এই ক্লাসগুলো তোমাদের কিন্তু কনফিডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পরীক্ষা সংক্রান্ত বা পরীক্ষার কোশ্চেন সংক্রান্ত ধারণা অনেকটাই পাল্টাবে বা ধারণা অনেকটা স্বচ্ছ করবে। অনেকেই তোমাদের মধ্যে রয়েছো যারা প্রথম এই পরীক্ষা দেবে, তাদের পক্ষে কিন্তু প্রিভিয়াস ইয়ার সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকাটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, চলো তাহলে আজকে এতটাই। তোমরা কমেন্টে জানিও কোনো ডাউট থাকলে আছে কি না। যদি ডাউট থাকে আমি কিন্তু প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বলে দেবো। ওকে, চলো, থ্যাংক ইউ। আজকের ক্লাস এতটাই।